আমরা ডিসকাস করব বাংলা প্যাডাগজির বিগত বছরে আসা 30টি প্রশ্ন। দেখুন, প্যাডাগজি পেপার 1, পেপার 2, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 একদম সব কিছু সমান হবে, টেনশনের কোনো ব্যাপার নেই। সুতরাং আমরা কনসেপ্টের ক্লাসগুলো অলরেডি প্রোভাইড করে দিয়েছি আপনাদের, দেখে না থাকলে দেখে নেবেন। তারপর প্রিভিয়াস ইয়ার কোয়েশন স্টাডি করা আপনাদের অত্যন্ত ইম্পর্টেন্ট। কারণ কি? কারণ প্রিভিয়াস ইয়ার কোয়েশন যদি আপনারা স্টাডি করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কী ধরনের প্রশ্ন আপনাদের পরীক্ষায় আসে। এটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে কী ধরনের প্রশ্ন আসে। তো এই অনুযায়ী যদি আপনারা পাঠদান করেন বা নিজে যদি সেলফ স্টাডি করেন তাহলে 100% একটা ভালো নম্বর পেতে আপনাকে যতটা সাহায্য করবে। তো চলুন আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। তো চলুন, প্রথম প্রশ্ন হচ্ছে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনারা কমেন্ট বক্সে কারেক্ট আনসার জানিয়ে দিন। কারেক্ট আনসার কী হয়? কারণ ধরে নিন এটা আপনাদের একটা সেলফ অ্যাসেসমেন্ট বা নিজে নিজে একটা প্র্যাকটিস, যাতে করে আপনাদেরও। প্রথম প্রশ্ন কী বলেছে? ভাষা অধিগ্রহণ এবং উন্নয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কী? অর্থাৎ কোন সময়ে ভাষা অধিগ্রহণ এবং ভাষা উন্নয়ন সবচেয়ে বেশি হয়? প্রাক প্রসবকালীন সময়কাল, শৈশবকাল, নাকি মধ্য শৈশবকাল, নাকি বয়স সন্ধিকাল? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন থেকে একটি প্রশ্ন অতি গুরুত্বপূর্ণ। ভাষা অধিগ্রহণ মানে কি? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, অ্যাকোয়ার বা ভাষা অর্জন। আমরা এখানে ভাষা অর্জন না দিয়ে ভাষা অধিগ্রহণ দিয়েছে, একদম জিনিসটা সমান, আপনারা টেনশন নেবেন না। তো ভাষা অধিগ্রহণ এবং উন্নয়নের সবচেয়ে অর্থাৎ কোন সময়ে একটা শিশুর ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সবচেয়ে বেশি ডেভেলপমেন্ট হয়? ঠিক আছে ভাই, কোন সময় বলুন তো? প্রাক প্রসবকালীন মানে কি? প্রাক প্রসবকালীন মানে জন্মের আগে। জন্মের আগে কিভাবে শিশুরা ভাষা অ্যাকোয়ার করবে? ঠিক আছে, কিছু শুনবে তখন না অ্যাকোয়ার করবে। তো মাতৃগর্ভে থাকা অবস্থায় সে কিছু শুনতে পাবে, সে যে গ্রহণ করবে। 1 নম্বর প্রশ্নটা কেটে দিন, হলো না। বয়ঃসন্ধিকাল, বয়ঃসন্ধিকালে কখনো হয় না, বৃদ্ধ বয়সে বা একটা যখন ম্যাচুরিটি চলে আসে তখন কি ভাষা অধিগ্রহণ হয় না। তো কারেক্ট আনসার এখানে কী হবে? কারেক্ট আনসার হচ্ছে শৈশবকাল। আপনারা যারা শৈশবকাল দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের। চলুন পরবর্তী প্রশ্ন। এবং এই প্রত্যেকটা ক্লাসের পিডিএফ আপনারা পাবেন, কোথায় পাবেন অবশ্যই আমরা জানিয়ে দেবো। শেষ পর্যন্ত সাথে থাকুন, টেনশনের ব্যাপার নাই। নিম্নলিখিত কোনটি লরেন্স কোহেলবার্গ দ্বারা প্রভাবিত নৈতিক বিকাশের একটি পর্যায়? দেখুন, আমরা আমাদের কিন্তু বাংলাতেও, কিন্তু বাংলা ভাষাতেও কোহেলবার্গ জেনারেলি আমাদের সিডিপি টপিক। কোহেলবার্গ বলুন বা আমাদের পিয়াগেট বলুন, তাছাড়া ভাইগোটস্কি বলুন, এই সবগুলা কিন্তু আপনাদের প্যাডাগজি বা সিডিপিতে আমাদের আসে। কিন্তু বাংলা ভাষায়ও কিন্তু কোহেলবার্গ, পিয়াগেট, নম চমস্কি, এই যে সাইকোলজিস্ট থেকে প্রশ্ন কিন্তু আমরা দেখতে পাই। সুতরাং এইগুলাকে যদি আমরা অবহেলা করি তাহলে কিন্তু চলবে না ভাই। কারণ যেহেতু সেখান থেকে সিডিপিরও মার্ক আসছে এবং এই কনসেপ্টটা যদি জানা থাকে তাহলে দুটো ক্ষেত্রে আপনাদের লাভ হতে পারে। নাম্বার 1, সিডিপির ক্ষেত্রে যদি প্রশ্ন আসে তাহলেও আপনারা এই প্রশ্নের আনসার জানতে পারবেন। তাছাড়া যদি বাংলাতে আসে সেটাও দিতে পারবেন, বা আপনাদের ল্যাঙ্গুয়েজ 2 যদি ইংলিশ হয় সেখানেও কিন্তু আপনাদের হেল্প হবে। তো চলুন দেখে নেই এখানে কি বলেছে। নিম্নলিখিত কোনটি, এটা কোনটি হবে? লরেন্স কোহেলবার্গ দ্বারা প্রস্তাবিত নৈতিক বিকাশের একটা পর্যায়। তিনি নৈতিক বিকাশের একটা পর্যায় কোনটা দিয়েছিলেন? ল্যাটেন্সি স্টেজ, সামাজিক চুক্তি অভিযোজন, কনক্রিট অপারেশনাল পর্যায়, শিল্প বনাম হীনমন্যতার পর্যায়। তো ল্যাটেন্সি স্টেজ বলে তিনি কিছু দেননি। কনক্রিট অপারেশনাল স্টেজ আমাদের পিয়াগেটের দেওয়া। শিল্প বনাম হীনমন্যতা পর্যায়ে সেরকম কোনো কিছু নয়। তো কোহেলবার্গ দিয়েছিলেন কি? সামাজিক চুক্তি অভিযোজন ইজ দ্য রাইট আনসার। শ্রেণীকক্ষের আলোচনার সময় একজন শিক্ষক প্রায়শই মেয়েদের চেয়ে ছেলেদের প্রতি বেশি মনোযোগ দেন, এটি কি উদাহরণ? দেখুন, এটা হচ্ছে কি লিঙ্গগত প্রশ্ন। তো এখানে লিঙ্গ বৈষম্য, লিঙ্গ পরিচয়, লিঙ্গ গতানুগতিকতা, ঠিক আছে, এখানে কোনটা হবে কারেক্ট আনসার? শিক্ষক অনেক সময় ছেলেদের প্রতি বেশি আকর্ষণ হন, কখনো কখনো মেয়েদেরকে বেশি বুঝান, ছেলেদেরকে কম বুঝান, অনেক সময় ছেলেদেরকে বেশি বুঝান, মেয়েদেরকে কম বুঝান। এখানে তিনি কি করছেন? এখানে তিনি কারেক্ট আনসার কী হবে বলুন তবে? কারেক্ট আনসার অপশন নাম্বার 3। কারেক্ট আনসার কী হবে? তাড়াতাড়ি কমেন্ট করুন তো। এটা কি হবে? এটা হবে ডিসক্রিমিনেটেড বা বৈষম্যতা। তিনি এখানে লিঙ্গ পরিচয় কেন করছেন? লিঙ্গ পরিচয় নয়, লিঙ্গ গতানুগত বলে কিছু নয়। লিঙ্গ পরিচয় মানে তিনি একটা আইডেন্টিফাই করলেন যে ওটা ছেলে ওটা মেয়ে। তিনি তো অলরেডি প্রশ্নের মধ্যে আইডেন্টিফাই করে দিয়েছেন যে মেয়েদের প্রতি ছেলেদের তিনি বেশি মনোযোগ দেন, মানে কি তিনি এক শ্রেণীকে পিছনে ফেলে আরেক শ্রেণীকে বেশি তিনি প্রাধান্য দিচ্ছেন। এখানে লিঙ্গ বৈষম্য ইজ দ্য রাইট আনসার। নিচের কোনটি শিশুদের লিঙ্গ স্টেরিওটাইপিং এবং লিঙ্গ ভূমিকার সঙ্গতি হ্রাস করার জন্য একটা কার্যকর কৌশল? অর্থাৎ আমরা কোন পদ্ধতির মাধ্যমে বা কিসের মাধ্যমে আমরা যে লিঙ্গ
স্টেরিওটাইপিং বা লিঙ্গ ভূমিকা এটা আমরা কম করতে পারি। লিঙ্গ বৈষম্য নিয়ে আলোচনা, লিঙ্গ নির্দিষ্ট ভূমিকার উপর জোর দেওয়া, লিঙ্গ পৃথক প্লে গ্রুপ, লিঙ্গ পৃথক বসার ব্যবস্থা। তো এটা কারেক্ট আনসার হবে লিঙ্গ বৈষম্য নিয়ে যদি আলোচনা করি যে ভাই লিঙ্গ বৈষম্যটা উচিত নয়, লিঙ্গ বৈষম্য করাটা উচিত নয়, সবাই সমান, ছেলে মেয়ে সমান সমান, এইগুলো নিয়ে যদি আলোচনা করি লিঙ্গ বৈষম্য নিয়ে, তখন লিঙ্গ স্টেরিওটাইপিং বা লিঙ্গ ভূমিকা সেটা এই প্রসঙ্গটা কিছুটা কমে যাবে, হ্রাস পাবে। নেক্সট, নিম্নলিখিত তাত্ত্বিকদের মধ্যে কোনটি শিশুদেরকে জ্ঞানের সক্রিয় সন্ধানকারী হিসাবে দেখার সময় তাদের চিন্তা ভাবনার উপর সামাজিক সাংস্কৃতিক বিষয়বস্তু প্রভাবের উপর জোর দিয়েছিলেন? কোয়েশ্চেন নাম্বার 5। এখানে আপনাদের আর কোনো কিছু দেখার প্রয়োজন নেই, শুধু সামাজিক সাংস্কৃতিক ওয়ার্ডটা দেখুন এবং এখানে কারেক্ট আনসার কি হয় ABCD তাড়াতাড়ি কমেন্ট করুন। প্রশ্নের মধ্যে কি লেখা আছে কোনো কিছু দেখার প্রয়োজন নেই, এখানে কিওয়ার্ড, আমরা প্রশ্নের মধ্যে কিছু কিছু কিওয়ার্ড খুঁজি, আমি প্রত্যেক সময় বলি যে আপনারা কিওয়ার্ড খুঁজবেন। এখানে দেখুন কিওয়ার্ড কি আমাদের সামাজিক সাংস্কৃতিক। তো এই কিওয়ার্ডগুলো আপনারা দেখুন এবং কারেক্ট আনসার কী হবে বলুন তো ভাই, কী হচ্ছে কারেক্ট আনসার? সামাজিক সংস্কৃতি, ঠিক আছে। সোশিও কালচারাল থিওরি, সামাজিক সংস্কৃতিতে আপনার একটা কথা মাথায় আসছে, কি আসছে? সোশিও কালচারাল থিওরি, ঠিক আছে। তো এখানে সোশিও কালচারাল থিওরি কে দিয়েছিলেন? বি পিয়াগেট, লেভ ভাইগোটস্কি, জিন পিয়াগেট না লরেন্স কহলবার্গ? এখানে দেখুন আমাদের ভাইগোটস্কি কাকু কিন্তু সবসময় তিনি সামাজিক সাংস্কৃতিক নিয়ে কথা বলেছেন। ওর একটা তত্ত্ব রয়েছে যার নাম রয়েছে সোশিও কালচারাল থিওরি, তাই না? আমরা সবাই জানি। সুতরাং এই ক্ষেত্রে আপনারা শুধুমাত্র এই কিওয়ার্ডগুলো দেখেই কারেক্ট আনসার করা যদি আপনারা শিখতে পারেন তাহলে কম সময় আপনারা বেশি আনসার করতে পারবেন। নেক্সট, এবার দেখুন এক জেক্স বাধা নিয়ে কাজ করার সময় 5 বছর বয়সী নাজমা নিজেকে নিজে প্রশ্ন করলো নীল টুকরাটা কোথায়? সে নিজেকে নিজে উত্তর দিল না এটা নয়, আরও গাঢ়, যে একটা নিয়ে এই জুতাটা তৈরি করবে। এই ধরনের আলাপ ভাইগোটস্কি দ্বারা উল্লেখ করা যায়। অর্থাৎ সে নিজেকে প্রশ্ন করছে এবং নিজে সলিউশন খোঁজার চেষ্টা করছে। এটা তার কী ধরনের? ব্যক্তিগত ভাষণ, উচ্চস্বরে কথা বলা, না ভাড়া, নাকি অহংকারী বক্তৃতা? তো কোয়েশ্চেন নাম্বার 6 কারেক্ট আনসার কী হয়ে যাবে? সে নিজে কথা বলছে মানে কি? এটা কি আনসার হবে? এটা হবে কি প্রাইভেট স্পিচ। তো প্রাইভেট স্পিচ মানে কি ভাই? এটা হচ্ছে কি ব্যক্তিগত ভাষণ ইজ দ্য রাইট আনসার। তারপর দেখুন শিশুদের সংকেত প্রদান এবং যখন প্রয়োজন হিসাবে সমর্থন প্রদান করা হয় একটি উদাহরণ। শিশুদের সংকেত প্রদান এবং প্রয়োজন হিসাবে তাকে আমরা সমর্থন যখন দেই তখন এটা কিসের উদাহরণ হয়? শক্তি বৃদ্ধি, না কন্ডিশনার, না মডেলিং, না ভাড়ার? কোয়েশ্চন নাম্বার 7 কারেক্ট আনসার কী হবে বলুন তো? একটা শিশুদের আমরা কী করব? সংকেত প্রদান করব এবং প্রয়োজন অনুসারে তারা আমরা সমর্থন করব। এটা একটা কিসের উদাহরণ? এটা একটা ভাড়ারের উদাহরণ, মানে তাকে আমরা কি করছি? সাপোর্ট করছি, ঠিক আছে ভাই। নেক্সট দেখা যাক, নিম্নলিখিত আচরণগুলির মধ্যে কোনটি জিন পিয়াগেট দ্বারা প্রভাবিত কনক্রিট অপারেশন পর্যায় চিহ্নিত করে? জিন পিয়াগেটে কয়টা স্টেজের কথা বলেছিলেন? কয়টা পর্যায়? 4টা। তার মধ্যে কনক্রিট অপারেশনাল স্টেজ, ঠিক আছে, যেটা হচ্ছে 3 নম্বর স্টেজ। 1 নম্বর কি বলুন তো ভাই? সেন্সরি মোটর, ঠিক আছে। 2 নম্বর প্রি অপারেশনাল স্টেজ, 3 নম্বর কনক্রিট অপারেশনাল, 4 নম্বর হচ্ছে ফর্মাল অপারেশনাল, তাই না? সেটা আপনারা সবাই জানেন। তো 3 নম্বর যেটা পর্যায় বলেছে কনক্রিট অপারেশনাল, তার মধ্যে কোন আচরণটা নিচে এখানে প্রতিফলিত হচ্ছে? 1 নম্বর অপশনে কি বলেছে দেখুন, হাইপোথেটিক ডিডাকশন যুক্তি মানে প্রপোজিশনাল থট, তারপর সংরক্ষণ শ্রেণী অন্তর্ভুক্ত, বিলম্বিত অনুকরণ মানে বস্তুর স্থায়িত্ব, না মেক ইমান খেলা মানে চিন্তার অপরিবর্তনীয়তা? কারেক্ট আনসার কি হবে? কোয়েশ্চন নাম্বার 8, এটা কারেক্ট আনসার হবে সংরক্ষণ শ্রেণী অন্তর্ভুক্ত ইজ দ্য রাইট আনসার। তারপর দেখুন এই প্রশ্নের কারেক্ট আনসার কিন্তু আপনারা অবশ্যই কারেক্ট আনসার সেটা আপনারা করতে পারবেন ভাই। তো কারেক্ট আনসার কি হয় খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তো। কারেক্ট আনসার কি হতে পারে? নিচের কোনটি শিশুদের জ্ঞানীয় বিকাশের প্রেক্ষাপটে একটি পিয়াজিয়ান নির্মাণ? এখানে অর্থাৎ জ্ঞানের বিকাশের ক্ষেত্রে এখানে নিচের কোনটি পিয়াজের উক্তি বা পিয়াজে কোন তথ্যটা দিয়েছিলেন? এটা হচ্ছে কথা। এখানে নিচের যে ওয়ার্ডগুলো রয়েছে ওয়ার্ডগুলো দেখে আপনাদের কি মনে হয় যে কোন ওয়ার্ডটা পিয়াগেট দিয়েছিলেন? স্কিমা,
পর্যবেক্ষণমূলক শিক্ষা, কন্ডিশনার না শক্তি বৃদ্ধি? এখানে প্রশ্ন দেখুন কিভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসছে ভাই আপনাদের মাথাটা নষ্ট করার জন্য। কিন্তু যদি আপনি সবগুলো জিনিস ছেড়ে দিন, এখানে শুধু দেখুন জ্ঞানীয় বিকাশ মানে কি কগনিটিভ ডেভেলপমেন্ট। আর কগনিটিভ ডেভেলপমেন্ট কে বলেছিলেন? পিয়াগেট বলেছিলেন। এখানে পিয়াজিয়ান রয়েছে। তো পিয়াজের মতে কগনিটিভ ডেভেলপমেন্টের ক্ষেত্রে নিচের কোন ওয়ার্ডটা পিয়াগেট ইউজ করেছিলেন বা ব্যবহার করেছিলেন? দেখুন কারেক্ট অ্যান্সার কী হয়। পিয়াগেট কিন্তু সবসময় বলেছিলেন স্কিমার কথা, আপনারা মনে আছে? পিয়াগেট কিন্তু পর্যবেক্ষণমূলক, কন্ডিশনার, শক্তিবৃদ্ধি এই কোনো কথা বলেননি। তিনি সবসময় স্কিমার কথা বলেছিলেন, অ্যাসিমিলেশনের কথা বলেছিলেন, অ্যাকোমোডেশনের কথা বলেছিলেন। তো সুতরাং যেহেতু এখানে স্কিমা রয়েছে, সুতরাং স্কিমা ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট দেখুন, মূল্যায়নের প্রাথমিক উদ্দেশ্য হওয়া উচিত, অর্থাৎ মূল্যায়নের প্রাথমিক উদ্দেশ্য কি? কারেক্ট আনসার কি হতে পারে? কোয়েশ্চন নম্বর 10। মূল্যায়নের প্রাথমিক উদ্দেশ্য কি? শিক্ষার্থীদের ক্রম প্রদান করা, সম্পর্কিত ধারণাগুলি সম্পর্কে শিশুদের স্বচ্ছতা এবং বিভ্রান্তিগুলি বোঝা, শিক্ষার্থীদের তাদের স্কোর অনুযায়ী লেভেল করা, পাস চিহ্নিত করা এবং রিপোর্ট কার্ডগুলিতে ব্যর্থ হওয়া। কারেক্ট আনসার কি হয় তাড়াতাড়ি কমেন্ট বক্সে পিন করুন। এখানে দেখুন শিক্ষার্থীরা 1 নম্বর 2 নম্বরে রয়েছে, সেটা আমরা করতে পারি না। ওই শিশুটা 1 নম্বর, ওই শিশুটা 2 নম্বর, এইভাবে ক্রম প্রদান আমরা করতে পারি না। তাদেরকে স্কোর অনুযায়ী আমরা লেবেল করতে পারি না, ভালো খারাপ এই ধরনের করতে পারি না। তারপর তাদের পাস চিহ্নিত করা, যে তোমরা পাস তোমরা ফেল এই ধরনের আমরা করতে পারি না। 3টা অপশন ক্যান্সেল। তো আলটিমেটলি অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। সম্পর্কিত ধারণাগুলির সম্পর্কে শিশুদের স্বচ্ছতা এবং বিভ্রান্তিগুলি আমাদের বুঝতে হবে। নেক্সট, এটা তো হয়ে গেল। আচ্ছা, এদিকে আমরা কেন যাচ্ছি? এবার এদিকে যাব। এবার দেখুন, বুদ্ধিমত্তা সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটা সঠিক? বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্সের ক্ষেত্রে নিচের কোনটা সঠিক বলুন তো? বুদ্ধিমত্তা একটি নির্দিষ্ট ক্ষমতা যা শুধুমাত্র জন্মের সময় নির্ধারিত হয়। আর ভাই বুদ্ধিমত্তা জন্মের সময় নির্ধারিত হয় নাকি? বুদ্ধিমত্তা তো বুদ্ধি মানুষের কোন হয়, যখন যত বেশি শিখবে তত বেশি বুদ্ধি হবে। বুদ্ধি হওয়ার কোনো সময় থাকে নাকি? এখানে বলেছে জন্মের সময় নির্ধারিত হয়, সেটা হচ্ছে না। বুদ্ধিমত্তা সঠিকভাবে পরিমাপ করা যেতে পারে এবং তার পরীক্ষাগুলি ব্যবহার করতে নির্ধারণ করা যেতে পারে, সেরকম কোনো কথা নয়। তো কারেক্ট আনসার এখানে দেখুন একক ফ্যাক্টর। বুদ্ধিমত্তা একক ফ্যাক্টর নয়, আমরা জানি বুদ্ধিমত্তা হচ্ছে বহুমাত্রিক। ঠিক আছে, বুদ্ধিমত্তা কয়মাত্রিক? আমাদের অনেক ধরনের বুদ্ধি আছে, এক ধরনের নয়। তো এখানে কারেক্ট আনসার কী হবে? 11 ডি ইজ দ্য রাইট আনসার। বুদ্ধিমত্তা বহুমাত্রিক এবং সেটা হচ্ছে কি জটিল দক্ষতার একটা সেট। ঠিক আছে, রুহি সবসময় একাধিক সমস্যার কথা ভাবে যার মধ্যে অনেকগুলি মূল সমাধান। রুহি সবসময় কি একটা সমস্যা অনেকগুলা সমাধান ভাবে, সেটা কারেক্ট আনসার কি? দেখুন, সৃজনশীল চিন্তাবিদ, কনভার্জেন্ট চিন্তাবিদ, কঠোর চিন্তাবিদ না অহংকারী চিন্তাবিদ? কোয়েশ্চন নাম্বার 12। একটা জিনিস দেখুন, একটা টপিক, একটা হচ্ছে কি কনভার্জেন্ট, একটা হচ্ছে কি ডাইভার্জেন্ট। একটা হচ্ছে কনভার্জেন্ট, একটা হচ্ছে ডাইভার্জেন্ট। তো কনভার্জেন্ট থিঙ্কিং যেটা রয়েছে, কনভার্জেন্ট চিন্তা হচ্ছে কি একটাই প্রশ্নের একটাই উত্তর থাকবে, তার বিকল্প থাকবে না। একটা প্রশ্নের একটা উত্তর থাকবে, একটা সমাধান থাকবে। আর ডাইভার্জেন্ট থিঙ্কিংয়ে কী থাকবে? একটা প্রশ্নের অনেকগুলা সমাধান থাকবে। তো এখানে সেম টু সেম বলেছে কি একটা সমস্যার অনেকগুলা সমাধান। তো এটা কারেক্ট আনসার হবে ডাইভার্জেন্ট থিঙ্কিং। ঠিক আছে, এখানে দেখুন আমাদের ডাইভার্জেন্ট থিঙ্কিং আমাদের অপশনে নেই। এবার আমরা কি করব? এখন আমরা দেখুন কনভার্জেন্ট থিঙ্কিং তো এখানে হচ্ছে না, কারণ কনভার্জেন্ট থিঙ্কিং মানে কি? কনভার্জেন্ট চিন্তাবিদ মানে কি একটি সমস্যার একটাই সমাধান থাকবে। যেমন আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে 7 + 3 কত হবে, আপনি কিন্তু তাকে বলতেই হবে যে 7 + 3 = 10 হবে। আপনি তাকে কিন্তু বিকল্প কিছু বলতে পারবেন না। আপনি যদি বলেন যে না ভাই 7 + 3 = 9 হবে, আপনি কি বলতে পারবেন? না। কিন্তু এবার যদি আপনি প্রশ্ন করুন যে কোন দুইটি সংখ্যা যোগ করলে আমরা 10 পাই, এখানে কিন্তু অনেকগুলো আনসার আছে। যেমন কেউ বলবে স্যার 2 + 8 যদি যোগ করি তাহলে 10 হবে। আবার কেউ বলবে না স্যার এর ধরনের হচ্ছে না, 7 + 3 করলে 10 হবে। আবার কেউ বলবে না স্যার 1 + 9 করলে আমাদের 10 হবে। এবার দেখুন প্রশ্ন আপনি করেছিলেন কি একটা প্রশ্ন করেছিলেন যে কোন দুইটি সংখ্যা প্লাস করলে 10 হবে, আনসার কিন্তু অনেকগুলো বেরিয়ে আসলো, তাই না? তো এটা হচ্ছে একটি সমস্যার একাধিক সমাধান, দ্যাট ইজ কল্ড ডাইভার্জেন্ট থিঙ্কিং। তো এখানে কনভার্জেন্ট হচ্ছে কি কনভার্জেন্ট এই ধরনের যে 2 + 8 = কত হবে, এটা ফিক্সড আনসার থাকবে। ফিক্স আনসারটা কি থাকবে? ফিক্স। এই 10 ছাড়া আপনি আর কিছু এখানে বসাতে পারবেন না। তো এখানে বলেছে কি একটি সমস্যার একাধিক সমাধান, তো এটা কনভার্জেন্ট হবে না।
এখানে কঠোর চিন্তাধারা কি ব্যাপার রয়েছে, কঠোর চিন্তাধারা না অহংকারী চিন্তাবিদ না, এটা কারেক্ট আনসার। যদিও অপশনে ডাইভার্জেন্ট চিন্তাবিদ থাকতো তখন ডাইভার্জেন্ট হতো, কিন্তু যেহেতু ডাইভার্জেন্ট নাই সুতরাং সৃজনশীল চিন্তাবিদ ইজ দ্য রাইট আনসার। ক্রিয়েটিভিটি থিঙ্কিং, একটি সমস্যার একাধিক চিন্তা করে, তার মানে কি, তার মধ্যে সৃজন ক্ষমতাটা রয়েছে, হ্যাঁ নিজে নিজে কিছু একটা চিন্তা করে বের করতে তার ক্ষমতাটা রয়েছে। নেক্সট, শিক্ষাদানে একটি বঞ্চিত গোষ্ঠীর শিক্ষার্থীদের কম অংশগ্রহণের পরিস্থিতিতে শেখার প্রক্রিয়া একজন শিক্ষকের এই ক্ষেত্রে কী করা উচিত? শিক্ষাদানে একজন শিক্ষার্থী কি রয়েছে, বঞ্চিত গোষ্ঠীর, ঠিক আছে, তো একটু পিছপড়া শ্রেণীর একজন শিক্ষার্থী রয়েছে, সে আপনার স্কুলে কম আসে, তো এই ক্ষেত্রে তাকে আপনি কিভাবে শেখাতে পারেন? শিশুদের স্কুল থেকে সরে যেতে বলবেন, কোয়েশ্চন নম্বর 13। কখনো আমরা তাকে স্কুল থেকে সরে যাও সেটা বলতে পারি না, এই পরিবেশ যেমন আছে তেমনিভাবে গ্রহণ করুন। সে যদি বঞ্চিত অবস্থায় থাকে আর বঞ্চিতই থাকে তাহলে আমি শিক্ষাদান কাকে করব, হচ্ছে না। এই ধরনের শিক্ষার্থীর কাছ থেকে প্রত্যাশা কমিয়ে না, কেন প্রত্যাশা কমাবো? প্রত্যেক শিশুদের থেকে প্রত্যাশা আমার রাখতে হবে যে আমার প্রত্যেকটা শিশুকে সমান চোখে দেখতে হবে, সেও যাতে ভালো করে সেদিকে চিন্তা করতে হবে। সো কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি, তার নিজের শিক্ষার প্রতিফলন ঘটান এবং শিক্ষার্থীদের সম্পৃক্ত উন্নত করার উপায় খুঁজে বের করুন। তাকে এই সমস্যা থেকে, সে যে বঞ্চিত গোষ্ঠীর মধ্যে রয়েছে, এই যে পরিস্থিতির মধ্যে রয়েছে, এই পরিস্থিতি থেকে তাকে আমি কি করে বের করতে পারি তার উপায়টা আপনি তাকে খুঁজে বের করুন, খুঁজে বের করে তাকে উপায়টা জানিয়ে দিন। তারপর দেখুন, অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে একজন শিক্ষক কী করবেন? প্রস্তুতি নেওয়া উচিত নয়, মাঝে মাঝে প্রস্তুতি নিতে হবে, সক্রিয়ভাবে প্রস্তুতি নিতে হবে, প্রস্তুতিকে নিরুৎসাহ করা উচিত। তো কোয়েশ্চন নাম্বার 14-এর কারেক্ট আনসার কী হবে? ইনক্লুসিভ ক্লাসরুম মানে সবার জন্য সমান শিক্ষা। এখানে বলে প্রস্তুতি নেওয়া উচিত নয়, কেন নয়, প্রস্তুতি নিতে হবে, মাঝে মাঝে প্রস্তুতি নিতে হবে। আচ্ছা, আপাতত থাক, প্রস্তুতিকে নিরুৎসাহ আমরা করতে পারি না, উৎসাহ দেব। তো এখানে কারেক্ট আনসার হবে সক্রিয়ভাবে প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি আমরা কি অ্যাক্টিভভাবে নিতে পারি। তো এই সহজগুরু ইউটিউব চ্যানেল আপনাদের জন্য যে ক্লাসগুলো প্রোভাইড করছে, এই সবগুলো ক্লাসের পিডিএফ আপনারা পেয়ে যাবেন। তাছাড়া আপনারা মক টেস্ট দিতে পারবেন, এখানে 50টার বেশি মক টেস্ট হচ্ছে। তাছাড়া লাইভ ক্লাস আপনারা এখান থেকে আপনারা লাইভ ক্লাস করতে পারবেন প্রতিনিয়ত। তো তার জন্য আপনাদের 150 পেমেন্ট করতে হবে। আমাদের একটা পেইড আমাদের সেশন রয়েছে, তো এই সেশনে আমি আপনাদের অ্যাড করে দেব। এখানে আপনারা পাচ্ছেন এই সবগুলা ক্লাসের বা গুরুত্বপূর্ণ অনেকগুলা পিডিএফ আপনারা পাবেন আমাদের এই গ্রুপে। তারপর আপনারা এখানে মক টেস্ট দিতে পারবেন, 50টার অধিক মক টেস্ট আমরা হচ্ছে। তো বর্তমানেও আমরা মক টেস্ট চলছে, কন্টিনিউ আমাদের মক টেস্ট প্রসেস চলছে, ঠিক আছে। মক টেস্ট এখন হচ্ছে, অনেক বন্ধুরা যারা জয়েন হয়ে গেছে তারা এখনও জয়েন অলরেডি তারা মক টেস্ট দিচ্ছেন, আর যারা এখনও জয়েন হন নাই তারা অবশ্যই কাইন্ডলি এখানে জয়েন করে নিন। তারপর দেখুন, এখানে আপনারা লাইভ ক্লাস করতে পারবেন, লাইভ ক্লাসের মাধ্যমে আপনারা আপনার ডাউটগুলো ক্লিয়ার আমরা করার চেষ্টা করব, বা সরাসরি আপনারা আমাদের সঙ্গে কথা বলে আপনার যদি কোনো ডাউট থাকে সেটা আপনারা ক্লিয়ার করতে পারবেন। তো তার জন্য আপনাদেরকে 150 পেমেন্ট করতে হবে, এটা হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট, পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত সেটা অ্যাক্টিভ থাকবে। তো আপনারা, আমি একটা নাম্বার আপনাদের লিখে দিচ্ছি, এটা সহজগুরুর অফিসিয়াল নাম্বার। তো এই নাম্বারে আমাদের পেটিএম ফোনপে রয়েছে, তো এই নাম্বারে আপনারা পেটিএম করুন বা ফোনপেতে আপনারা 150 পেমেন্ট করে, সেম নাম্বার হোয়াটসঅ্যাপ আছে, যদি স্ক্রিনশটটা পাঠিয়ে দেন আমরা আপনাদেরকে অ্যাড করে দেবো গ্রুপে, আর এই গ্রুপে আপনারা সবগুলো পেয়ে যাবেন। আর তবু যদি সমস্যা হয় তাহলে আপনারা পার্সোনালি আমাদের SMS করতে পারেন, আমরা আপনাদেরকে সাহায্য করব। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। এবার দেখুন, ডিসলেক্সিয়ার সঙ্গে শিশুদের প্রাথমিক বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত, মানে ডিসলেক্সিয়া কি, এক কথা শেষ। ডিসলেক্সিয়া কি, হোয়াট ইজ ডিসলেক্সিয়া যদি বলি, মনোযোগ ঘাটতি রোগ, ভিন্ন ভিন্ন চিন্তাধারা, পড়ার মধ্যে সাবলীলতা, অনর্গলভাবে পড়তে না পারা, পুনরাবৃত্তিমূলক লোকোমোটর ক্রিয়াকলাপ জড়িত। দেখুন, প্রশ্ন বিভিন্নভাবে আসতে পারে, প্রশ্নের ক্ষেত্রে আপনারা নার্ভাস হবেন না, প্রশ্ন বিভিন্নভাবে আসুক, উত্তর আপনার ফিক্সড হতে হবে। আমরা জানি কি ডিসলেক্সিয়া মানে কি রিডিং ডিসঅর্ডার। কনসেপ্টের ক্লাস দেখে না থাকলে দেখে নেবেন ভাই। ডিসলেক্সিয়া মানে কি, পড়তে পারে না, পড়ারগত সমস্যা, পঠনের সমস্যা। তো এখানে দেখুন পড়তে পারছে না, যেহেতু অপশন নাম্বার সি দিচ্ছে, আর কোনো অপশন আমরা দেখবো না, সরাসরি আমরা অপশন নাম্বার সিতে কারেক্ট করব। এবার যদি রাইটিং যদি সমস্যা হয়, রাইটিংয়ের সমস্যা হলে এটাকে আমরা কি বলি, ডিসগ্রাফিয়া। কি বলি ভাই, ডিসগ্রাফিয়া, সেটা মাথায় রাখবেন। যদি লিখনের সমস্যা হয় সেটা হবে ডিসগ্রাফিয়া। যদি তার ম্যাথসের বা গাণিতিক যদি কোনো সমস্যা হয় তখন সেটা হবে কি, ডিসক্যালকুলি। আপনারা সহজে মনে রাখতে পারবেন ক্যালকুলেটর, কারণ আমরা ক্যালকুলেটরে কি করি, প্লাস মাইনাস ইন্টু করি, এটা অঙ্কের কাজে বা গণিতের কাজে সাহায্য করে। তো যে ব্যক্তি ম্যাথসের সমস্যা হচ্ছে, যে শিশু,
তার কী ধরনের সঙ্গে সম্পর্কযুক্ত, সেটা হবে কি ডিসক্যালকুলিয়ার সঙ্গে সে সম্পর্ক যুক্ত। শিক্ষার অধিকার আইন 2009 এর প্রস্তাবিত অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ধারণাটি কিসের উপর নির্ভর করে? শিক্ষার অধিকার আইন 2009 অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সম্বন্ধে যে ধারণা দিয়েছিল সেই ধারণা কিসের উপর ভিত্তি করেছিল? কোয়েশ্চন নাম্বার 16। আচরণগত নীতিসমূহ প্রতিবন্ধীদের প্রতি সহানুভূতিশীল মনোভাব, একটি অধিকার ভিত্তিক মানবতাবাদী দৃষ্টিকোণ, প্রতিবন্ধীদের প্রাথমিকভাবে বৃত্তিমূলক শিক্ষা প্রদানের মাধ্যমে তাদের মূল ধারায় করা। তো কারেক্ট অ্যান্সার কী হবে বলুন তো ভাই? কমেন্ট বক্সে খুব তাড়াতাড়ি পিন করুন। এটা কারেক্ট আনসার হবে শিক্ষার অধিকার আইন 2009 যেটা প্রস্তাব করেছিল সেটা কি হবে? আপনাদের মনে কি হচ্ছে কমেন্ট করুন না ভাই। আপনাদের মনে কি হচ্ছে কারেক্ট আনসারটা কমেন্ট করবেন। কি ব্যাপার, আপনাদের কি লাগছে কারেক্ট আনসার? এই কারেক্ট আনসার অপশন সি হবে ভাই। এটা একটা অধিকার, মানবতাবাদী দৃষ্টিকোণের একটা অধিকার হচ্ছে শিক্ষার অধিকার আইন। গঠনমূলক কাঠামোতে শেখাটা প্রাথমিকভাবে কি? গঠনমূলক কাঠামোতে যখন আমরা শিখব, এই শেখাটা প্রাথমিকভাবে রুট মুখস্থকরণের উপর নির্ভর করে। রুট মুখস্থকরণ, মুখস্থ, কণ্ঠস্থ, গলস্থ, নাকস্থ হচ্ছে না। শক্তি বৃদ্ধি কেন্দ্র করে, ছেড়ে দিন শক্তি বৃদ্ধি। কোথা থেকে শক্তি এলো ভাই? গঠন করছি। এখানে কনস্ট্রাকটিভিজমের কথা বলা হয়েছে। কন্ডিশনার, কিসের কন্ডিশনার? কারোর সঙ্গে কারো কন্ডিশন হচ্ছে, নো কন্ডিশন। এখানে অর্থ তৈরির প্রক্রিয়ার উপর দৃষ্টি নির্বন্ধ করতে হবে। গঠন যদি আমরা কিছু শিখতে চাই তাহলে সেই শব্দের অর্থটা যা পড়বো সেটা খুব ভালো করে যদি বুঝতে পারি তাহলেই আমরা কনস্ট্রাকটিভিজম করতে পারবো, তার গঠনগত কাঠামো তৈরি করতে পারবো। নির্ভুল তথ্য যা শিশুরা বিভিন্ন ঘটনা সম্পর্কে তৈরি করে, এটা শিক্ষককে অবহেলা করতে হবে, শিক্ষককে শাস্তি দিতে হবে, পুনরাবৃত্তিমূলক স্মৃতিচারণের মাধ্যমে সঠিক দ্বারা প্রতিস্থাপিত করা উচিত, না পাল্টা প্রমাণ এবং উদাহরণ উপস্থাপন করে চ্যালেঞ্জ করা উচিত? কোয়েশ্চন নাম্বার 18। তো এটা কারেক্ট আনসার কি? পাল্টা প্রমাণ করতে হবে যে নির্ভুল ততটা সঠিক নয় এবং উদাহরণ উপস্থাপনের মাধ্যমে তাকে খুব ভালো করে বুঝিয়ে দিতে হবে। নেক্সট, শিশু কেন্দ্রিক শিক্ষা বিজ্ঞান প্রচার করে। কি প্রচার করে? পাঠ্য বইয়ের উপর একচাটিয়া নির্ভরতা, শিশুদের অভিজ্ঞতাকে প্রাধান্য দেওয়া, না ঘূর্ণায়মান স্মৃতি, না যোগ্যতার উপর ভিত্তি করে শিক্ষার্থীদের লেভেল এবং শ্রেণীবিন্যাস? তো এটা কারেক্ট অ্যান্সার শিশুদের অভিজ্ঞতা যেখানে আপনি দেখছেন সেটাকে আপনাকে কি করতে হবে? প্রাধান্য দিতে হবে। শিশু কেন্দ্রিক শিক্ষা বিজ্ঞানে শিশুদের অভিজ্ঞতাকে কি করে? প্রাধান্য দেয়। আবেগ এবং জ্ঞান একে অপরের কি হয়? আবেগ এবং জ্ঞানটা একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা হবে, নাকি স্বাধীন হবে, না এর সাথে বুনা হবে, না এর সাথে সম্পর্কিত নয়? তো আবেগ এবং জ্ঞান একে অপরের কি হবে ভাই? কারেক্ট আনসার কি হচ্ছে? একে অপর ইন্টার রিলেটেড, আন্তঃবুনা ইজ দ্য রাইট আনসার। শেখার বিষয়ে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটা গঠনমূলক দৃষ্টিকোণ থেকে সঠিক? আমরা শিক্ষণের বিষয়ে আলোচনা করছি। এখানে বলেছে যে গঠনমূলক দৃষ্টিকোণ থেকে কোনটা সঠিক সেটা বলতে হবে। বলুন তো ভাই কারেক্ট আনসার কি হবে? শেখা হচ্ছে প্রজনন এবং স্মরণের প্রক্রিয়া। শেখা হচ্ছে রুট মুখস্থ করার প্রক্রিয়া। শেখার পুনরাবৃত্তি সমিতি দ্বারা আচরণের কন্ডিশনার। শেখা হলো সক্রিয় প্রবৃত্তি দ্বারা জ্ঞান নির্মাণের প্রক্রিয়া। এখানে কারেক্ট আনসার কী হতে পারে বন্ধুরা? দেখুন, শেখার বিষয়ে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটা গঠনমূলক দৃষ্টিকোণ? অর্থাৎ 1 নম্বরে দেখুন অপশন নম্বরে শেখার সঙ্গে প্রজনন মানে কি? জন্ম বা ইত্যাদি রিলেটেড সম্পর্ক, যেটা আমরা জন্মগত যে পদ্ধতি সেটাকে বলা হয় প্রজনন প্রক্রিয়া। তো এই প্রক্রিয়ার সঙ্গে শেখার কোনো সম্পর্ক নেই, সুতরাং 1 নম্বর অপশনটা ক্যান্সেল। রুট মুখস্থ করা, মুখস্থ, কণ্ঠস্থ, গলস্থ, এই অপশনগুলো আমরা কেটে দিতে পারি। আর তারপর বলেছে শেখার পুনরাবৃত্তির সমিতি। এখানে কোনো সভা সমিতির দ্বারা আমরা শিখি না, আমরা সবভাবেই শিখতে পারি, কোনো পার্টিকুলার কোনো কন্ডিশন বা কন্ডিশনার থাকে না আচরণের। সুতরাং কারেক্ট আনসার অপশন নাম্বার ডি। শেখা হলো সক্রিয় প্রবৃত্তি দ্বারা অ্যাক্টিভ। যেখানে সক্রিয় বা অ্যাক্টিভ থাকবে এটা হচ্ছে পজিটিভ ওয়ার্ড, আমি আপনাদের বারবার বলেছি। যেখানে সক্রিয় বা অ্যাক্টিভলি শিশুরা যেখানে শিখবে এটা হবে কারেক্ট আনসার। সুতরাং এটা কারেক্ট আনসার হচ্ছে শেখা হলো সক্রিয় প্রবৃত্তি দ্বারা জ্ঞান নির্মাণের প্রক্রিয়া। তারপর দেখুন স্পষ্ট উদাহরণ এবং উদাহরণের সঙ্গে ছাত্রদের উপস্থাপন করার যে পদ্ধতি সেটা কি?
ধারণাগত পরিবর্তনকে উৎসাহিত করার একটা কার্যকর উপায়, শিক্ষার্থীর মনে বিভ্রান্তির সৃষ্টি করে, ধারণাগুলি সম্পর্কে তাদের বোঝার ক্ষেত্রে ফাঁক সৃষ্টি করে, ধারণাগত বোঝার পরিবর্তে পদ্ধতিগত জ্ঞানের উপর দৃষ্টি নিবদ্ধ করে। তো এখানে কারেক্ট অ্যান্সার কী হবে বলুন তো, কী হতে পারে? কোয়েশ্চেন নাম্বার 22 কারেক্ট অ্যান্সার। খুব তাড়াতাড়ি আপনাদের কি মনে হয় কারেক্ট অ্যান্সার কী হতে পারে ভাই? দেখুন, শিক্ষার্থীর মনে বিভ্রান্তির সৃষ্টি করে। আমরা যদি শিক্ষার্থীকে যদি একটা স্পষ্ট উদাহরণ দিয়ে যদি বুঝিয়ে দেই, তাহলে কি তার মনে বিভ্রান্তি দেবে? মোটেই না। সুতরাং অপশন নাম্বার বি হচ্ছে না। ধারণাগুলি সম্পর্কে তাদের বোঝার ক্ষেত্রে ফাঁক সৃষ্টি করে। সে যে বুঝবে, বোঝার ক্ষেত্রে কী করে ফাঁক মানে কি? মানে জিনিসগুলো ঠিকঠাক বুঝতে পারছে না, অর্ধেক বুঝছে না, সেরকম কোনো কথা নয়। ধারণাগত বোঝার পরিবর্তে, আরে আমি স্পষ্ট উদাহরণ দিয়ে ধারণা বোঝাতে চাইছি, তাহলে পদ্ধতিগত জ্ঞান কোথা থেকে আসলো? সুতরাং অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। ধারণাগত পরিবর্তনকে আমরা উৎসাহিত করার একটা কার্যকর উপায়। স্পষ্ট উদাহরণ দিলে তাদের মনে শেখার যেটা ধারণা পরিবর্তন বা শেখনের উৎসাহ তার মধ্যে বৃদ্ধি পাবে। নেক্সট দেখুন, বারবার শিশুদেরকে শিক্ষামূলক কাজে যুক্ত হতে বলা হয় শাস্তি এড়ানোর জন্য অথবা পুরস্কার পাওয়ার জন্য তাকে কি করা হয়? বাহ্যিক প্রেরণা হ্রাস করে আভ্যন্তরীণ প্রেরণা বৃদ্ধি করে, শিশুদের কর্মদক্ষতা লক্ষ্যের পরিবর্তে দক্ষতার দিকে মনোনিবেশ করতে উৎসাহিত করে, শেখার সাথে জড়িত শিশুদের স্বাভাবিক আগ্রহ এবং কৌতূহল হ্রাস করে। বারবার তাকে যদি আমরা পুরস্কার দেওয়ার প্রবণতা তৈরি করি, তাহলে তার যেটা আগ্রহ এবং কৌতূহল সেটা কমে যাবে। সুতরাং অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। শেখার সঙ্গে জড়িত শিশুদের স্বাভাবিক আগ্রহ এবং কৌতূহল হ্রাস করবে। তারপর দেখুন, নিম্নলিখিত অনুশীলনগুলির মধ্যে কোনটা অর্থপূর্ণ শিক্ষার প্রচার করছে? অপশন নাম্বার 24 কোয়েশ্চেন নাম্বার অপশন কী হবে? শারীরিক শাস্তি, সমবায় শিক্ষার পরিবেশ, ক্রমাগত ব্যাপক মূল্যায়ন, ক্রমাগত তুলনামূলক মূল্যায়ন। কোনটি বলেছে অর্থপূর্ণ শিক্ষার প্রচার করবে অনুশীলনের ক্ষেত্রে? 1 নম্বর অপশন দেখুন, শারীরিক শাস্তি। আপনারা দেখা মাত্র কেটে দিন, কারণ শারীরিক শাস্তি আমরা শিশুদেরকে দেই না। অপশন নাম্বার 1 ক্যান্সেল গেল। ক্রমাগত তুলনামূলক মূল্যায়ন, আমরা কোনো শিশুদেরকে তুলনা করতে পারি না যে ওই শিশুটা ভালো ওই শিশুটা খারাপ, সে ধরনের করতে পারি না। ক্রমাগত ব্যাপক মূল্যায়ন, সিসি, এখানে সিসির কোনো কথা উল্লেখ নেই বা সিসি এই রিলেটেড কোনো কিছু নয় এই প্রশ্নের ভিত্তিতে। সুতরাং কারেক্ট অ্যান্সার হবে সমবায় শিক্ষার পরিবেশ, অপশন নাম্বার বি। শিক্ষকরা কিভাবে শিশুদের মধ্যে জটিল ধারণাগুলি বোঝার সুবিধা দিতে পারেন? অপশন নাম্বার 25 কারেক্ট অ্যান্সার কী হবে? খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। বক্তৃতা প্রদানের মাধ্যমে, প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা, পুনরাবৃত্তিমূলক যান্ত্রিক ড্রিল করা, অন্বেষণ এবং আলোচনার সুযোগ করে দেওয়া। কারেক্ট অ্যান্সার কী হবে বলুন তো? শিক্ষকরা কিভাবে শিশুদের মধ্যে জটিল ধারণাগুলি বোঝার সুবিধা দিতে পারে? তো এখানে দেখুন, আলাপ আলোচনা, সুযোগ সুবিধা, এর থেকে পজিটিভ ওয়ার্ড কি হতে পারে? আমরা পজিটিভ ওয়ার্ডগুলো যদি জানা না থাকে তো এক্ষুনি আমাদের চ্যানেলে রয়েছে, আপনি সার্চ করুন, ইউটিউবে গিয়ে সার্চ করবেন পজিটিভ নেগেটিভ ওয়ার্ড সহজ গুরু, তখন আপনি পেয়ে যাবেন আমাদের ক্লাস। তো এখান থেকে আপনি দেখতে পারেন পজিটিভ নেগেটিভ ওয়ার্ডগুলো, এটা দেখা মাত্র আপনি কারেক্ট আনসার করতে পারবেন। আলাপ আলোচনা যেখানে থাকবে তার থেকে ভালো আনসার কোনো কিছু হবে না। তারপরে সুযোগ সুবিধা শিশুদেরকে দিতে হয়, সুতরাং অপশন নাম্বার ডিতে 2টা পজিটিভ ওয়ার্ড, সুতরাং অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চন দেখি, একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিশুদের দ্বারা কার্যকর সমাধানকারী হতে উৎসাহিত করতে পারেন। একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিশুদের দ্বারা যে সমাধান তিনি পেয়েছেন এতে তিনি উৎসাহিত করতে পারেন প্রতিটি ছোট ছোট কাজের জন্য বস্তুব্যাপী পুরস্কার প্রদান করা, শুধুমাত্র পদ্ধতিগত জ্ঞানের উপর জোর দেওয়া, ভুল উত্তর বাতিল এবং শাস্তি প্রদান করা, শিশুদের সজ্ঞাত অনুমান করতে উৎসাহিত করা এবং তারপরে একই বিষয়ে চিন্তা ভাবনা করা। দেখুন, পজিটিভ নেগেটিভ ওয়ার্ডগুলো জানা থাকলে আপনার কতটুকু কাজে লাগে আপনি নিজেই ভাবতে পারছেন না। কারণ এখানে দেখুন অপশন আমার বিতে দিয়েছে শুধুমাত্র। আমি আমার যে এই পজিটিভ নেগেটিভ ওয়ার্ডের ক্লাসে এই শব্দটা দিয়েছিলাম যে শুধুমাত্র কেবলমাত্র এই ধরনের অপশন আপনি যেখানে পাবেন সঙ্গে সঙ্গে অপশনটা এলিমিনেট করে দেবেন, কারণ এই অপশনটা আপনার কারেক্ট অ্যান্সার হচ্ছে না। সুতরাং এখানে শুধুমাত্র দিয়েছে, তার মানে এই অ্যান্সারটা আমার হচ্ছে না, এই অ্যান্সারটা আমি কেটে নিলাম, শুধুমাত্র এখানে অপশনটা কারেক্ট নয়। শাস্তি প্রদান করব, অপশন নাম্বার সি। সুতরাং শিশুদেরকে কখনো আমরা শাস্তি প্রদান করি না, সেটা নেগেটিভ ওয়ার্ড। শারীরিক মানসিক যে কোনোভাবে শাস্তি আমরা প্রদান করতে পারি না। তারপর দেখুন, প্রতিটি ছোটো ছোটো কাজের জন্য বস্তুব্যাপী পুরস্কার। আমি ছোটো ছোটো কাজের জন্য সবসময় পুরস্কার দেব, এত পুরস্কার দিতে গেলে আমার অনেক টাকার প্রয়োজন, টাকাগুলো কোথা থেকে আসবে, তাই না?
টাকাগুলো কোথা থেকে আসবে? আমি তাকে যে পুরস্কার প্রদান করব, ঠিক আছে, 1-2টা পুরস্কার দিয়ে দিলাম কোনো সময় তার উৎসাহ বৃদ্ধি করার জন্য, কিন্তু সব সময় যে প্রত্যেকটা কাজের জন্য আমি পুরস্কার প্রদান করব সেটা হচ্ছে না। কারেক্ট অ্যান্সার কি? অপশন নাম্বার ডি। শিশুদের স্বজ্ঞাত অনুমান করতে তাকে আমার উৎসাহিত করতে হবে। উৎসাহিত করা হচ্ছে মোস্ট পজিটিভ ওয়ার্ড। শিশুদেরকে আমরা সবসময় উৎসাহিত করি, কোনো সময় নিরুৎসাহ করি না যে তুমি সাব্বাস করেছো, খুব ভালো করেছো, এইভাবে তুমি আরেকটা কাজ করো, খুব সুন্দর হয়েছে, এইভাবে আমি তাকে উৎসাহিত করতে পারি। নেক্সট, নিম্নলিখিত সময়ের মধ্যে কোন সময় শারীরিক বৃদ্ধি ও বিকাশ দ্রুত গতিতে ঘটে? কোন সময় শিশুদের শারীরিক বৃদ্ধি এবং বিকাশ দ্রুত গতিতে ঘটবে? শৈশবকাল, প্রারম্ভিক শৈশব এবং মধ্য শৈশব এবং কৈশোর, বয়ঃসন্ধিকাল এবং বয়ঃসন্ধিকাল। তো এটা কারেক্ট অ্যান্সার হবে শৈশবকাল। শৈশব এবং শৈশবকাল, অপশন নাম্বার এ দেখতে পাচ্ছেন, এটা হবে কারেক্ট অ্যান্সার। কারণ কি? শৈশবকালে শিশুদের শারীরিক বৃদ্ধি ও বিকাশ খুব র্যাপিডলি বৃদ্ধি হয়। নিচের কোনটি উন্নয়নের নীতি নয়? দেখুন, উন্নয়নের নীতি, উন্নয়ন মানে কি? ডেভেলপমেন্ট, বিকাশ আমরা বলতে পারি। প্রশ্ন এইভাবে আসতে পারে, নিচের কোনটি বিকাশের নীতি নয়? আনসার কিন্তু সেম হবে, উন্নয়ন আজীবন। এটা ঠিক আছে, কারণ উন্নয়ন আমাদের আজীবন হয়, মানে বিকাশ আমাদের সারা জীবন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এমনকি জন্মের আগ থেকে মাতৃগর্ভে থাকা অবস্থায় কিন্তু বিকাশ হয়। অম টু টম আমরা বলতে পারি, বিকাশ আজীবন, এটা সত্য। উন্নয়ন পরিবর্তনশীল, আমরা জানি পরিবর্তনযোগ্য, ঠিক আছে, বিকাশ আমাদের পরিবর্তন হয়, তাই না? কোনো সময় আমরা আজকের যে আমার বুদ্ধি রয়েছে, সেই বুদ্ধিটা কি আমার সারা জীবন থাকবে, না বুদ্ধিটা বাড়বে? নিশ্চয়ই বুদ্ধিটা বাড়বে। আমার আগে ততক্ষণ জ্ঞান ছিল না, এখন অনেক জ্ঞান বৃদ্ধি হয়েছে, বা ভবিষ্যতে আরও জ্ঞান বৃদ্ধি হবে। বা আপনারও সেম, আগে কিন্তু তেমন জ্ঞান ছিল না, এখন অনেক জ্ঞান বৃদ্ধি হয়েছে, আরও অনেক জ্ঞান বৃদ্ধি হবে, মানে কি? সেটা পরিবর্তন হচ্ছে। সুতরাং বিকাশ কি? পরিবর্তনযোগ্য। উন্নয়ন বংশগতি এবং পরিবেশের দ্বারা প্রভাবিত হয়। ইয়েস, আপনার বংশগতি এবং পরিবেশের উপর, হেরিডিটি এবং এনভায়রনমেন্টের উপরে কিন্তু ডেভেলপমেন্টটা নির্ভর করে। আপনি যে পরিবেশে বসবাস করছেন, এই পরিবেশ যদি আপনার ভালো হয়, তখন ডেভেলপমেন্ট আপনার ভালো হবে। উন্নয়ন সার্বজনীন এবং সাংস্কৃতিক বিষয়বস্তু এটি প্রভাবিত করে না বলেছে। দেখুন, এখানে নীতি নয়, কিন্তু এটা প্রভাবিত করে, কারণ উন্নয়ন আমরা সাংস্কৃতিক, যেরকম আমরা সামাজিক সাংস্কৃতিক দিক দিয়ে কিন্তু আমাদের উন্নয়নটা নির্ভর করে, এখানে বলেছে প্রভাবিত করবে না। সুতরাং অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। উন্নয়নের নীতি নয় বলেছে, সুতরাং এটা নীতি নয়। কারেক্ট অ্যান্সার এখানে কি হওয়া উচিত ছিল? বিকাশ বা উন্নয়ন সার্বজনীন এবং সাংস্কৃতিক বিষয়বস্তু এটি একটা প্রভাবিত করে, এটা কারেক্ট হতো, কিন্তু এখানে না দিয়েছে, সুতরাং নীতি নয়, সুতরাং এটা একটা নীতি নয়। নেক্সট প্রশ্ন, পৃথক বৈচিত্র্যের প্রাথমিক কারণ কি? জন্মদাতা পিতামাতার কাছ থেকে প্রাপ্ত জেনেটিক কোড, জন্মগত বৈশিষ্ট্য, পরিবেশগত প্রভাব, নাকি বংশগতি এবং পরিবেশের মধ্যে জটিল সম্পর্ক? এইমাত্র আমরা বললাম যে পৃথক বৈচিত্র্য বা ডেভেলপমেন্ট হতে গেলে আমাদের বংশগতি এবং পরিবেশ, হেরিডিটি এবং এনভায়রনমেন্ট দুটা কিন্তু মিক্সড আছে। সুতরাং অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বংশগতি এবং পরিবেশের মধ্যে জটিল আন্তঃসম্পর্ক আমাদের কী করতে হবে? থাকতে হবে। নেক্সট প্রশ্ন, আজকের ক্লাসে সর্বশেষ প্রশ্ন দেখি, কারেক্ট অ্যান্সার কি আপনারা বলুন তো। নিচের কোনটি গৌণ সামাজিক? আমাদের প্রাথমিক সামাজিকরণ রয়েছে এবং গৌণ সামাজিকরণ রয়েছে। প্রাথমিক মানে কি? জন্মের পরেই বা সর্বপ্রথমে আমাদের যে প্রাইমারি সোশ্যালাইজেশন এজেন্ট, এটা দুইটা সোশ্যালাইজ এজেন্ট রয়েছে, সোশ্যালাইজেশন চ্যাপ্টারে আপনারা দেখবেন। একটা হচ্ছে প্রাথমিক সোশ্যালাইজেশন, একটা হচ্ছে সেকেন্ডারি। তো পরিবার এবং প্রতিবেশী আমাদের প্রাথমিক হয়, পরিবার এবং প্রতিবেশী আমাদের কি? প্রাথমিক। তো যেহেতু পরিবার এবং প্রতিবেশী, দেখুন পরিবার রয়েছে অপশন নাম্বার এতে, পরিবার রয়েছে অপশন নাম্বার বিতে, আর অপশন নাম্বার ডিতে রয়েছে প্রতিবেশী। তার মানে এ, বি এবং ডি এই তিনটা হচ্ছে কি? আমাদের কি? প্রাইমারি। মিডিয়া কিন্তু সেকেন্ডারি, ঠিক আছে, কিন্তু এখানে মিডিয়ার সঙ্গে কিন্তু প্রতিবেশী অ্যাড করে দেওয়া আছে, সুতরাং এটা কারেক্ট অ্যান্সার হলো না। সুতরাং কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার সি, মিডিয়া এবং স্কুল। ঠিক আছে, মিডিয়া এবং স্কুল এই ক্ষেত্রে গৌণ সামাজিকীকরণের উদাহরণ। ঠিক আছে, আর প্রাইমারি যদি বলে তাহলে এখানে শুদ্ধ আনসার হবে আমাদের কি? পরিবার এবং প্রতিবেশী। পরিবার প্রাইমারি, ঠিক আছে, মিডিয়া সেকেন্ডারি, এখানে মিক্সড করা আছে, এটা কারেক্ট অ্যান্সার হলো না। মিডিয়া এবং প্রতিবেশী এটাও আমাদের কারেক্ট নয়। সুতরাং যদি বলে প্রাইমারি এজেন্ট কি, তাহলে কারেক্ট অ্যান্সার করবেন পরিবার এবং প্রতিবেশী। আর যদি সেকেন্ডারি বা গৌণ বলে তখন এখানে কারেক্ট অ্যান্সার করবেন স্কুল এবং মিডিয়া। তো এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি। তো এই দেখতে পাচ্ছেন আজকে 30টি প্রশ্নের সম্পূর্ণ আনসার কি আমাদের এখানে সেট রয়েছে। এই আনসার কি সহ সবগুলা ক্লাসের আমরা পিডিএফ প্রোভাইড করে থাকি আমাদের একটা অফিসিয়াল গ্রুপে। তো আপনি যদি এই গ্রুপে জয়েন হতে চান তাহলে অবশ্যই 150 পেমেন্ট করে আমাদের সহজ গুরু অফিসিয়াল নাম্বারে আপনি পাঠিয়ে দিতে পারেন। 150 পেমেন্ট করলে ভিডিও ডেসক্রিপশনে আপনি নাম্বার পেয়ে যাবেন। তো এই নাম্বারে যদি পেটিএম রয়েছে, এখানে পেটিএম করলে
আপনারা প্রত্যেকটা ক্লাসের পিডিএফ এবং 50টার বেশি মক টেস্ট আপনারা পাবেন, লাইভ ক্লাস সবগুলো আপনারা এই গ্রুপে পেয়ে যাবেন, আমরা এখানে দিয়ে থাকি। সুতরাং যারা জয়েন হয়ে গেছেন তারা এখনই পাচ্ছেন, তাতে কোনো নো ডাউট। আর যারা এখনই পাননি তারা অবশ্যই জয়েন হয়ে যান, অবশ্যই এই পিডিএফগুলো আপনারা লাভ করবেন এবং মক টেস্টও দিতে পারবেন। প্রতিনিয়ত আমাদের মক টেস্ট হচ্ছে। তো আজকের ক্লাস থেকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।